আজকের এই গভীর বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু ভাবলে অবাক হতে হয় যে আগামী কয়েক বছরের মধ্যে এমন একটি খাতে $5 ট্রিলিয়ন বিনিয়োগ হতে যাচ্ছে, যা হয়তো আমাদের পুরো বিশ্ব ব্যবস্থাকেই বদলে দেবে। বা হয়তো ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক বিপর্যয়ের জন্ম দেবে। একদম। আর আজকে আমরা ঠিক এরকমই কিছু অবিশ্বাস্য কিন্তু একেবারে সত্যি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিশ্ব ২৬ সালের বৈশ্বিক অর্থনীতি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর এই মহাবিস্ফোরণ আর এর সাথে জড়িয়ে থাকে ভূরাজনৈতিক প্রেক্ষাপটটাই আমাদের আজকের ফোকাস। আর এই পুরো চিত্রটা বোঝার জন্য আমাদের হাতে আজকে দারুণ সব উৎস রয়েছে। একদিকে আছে আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মর্গান স্ট্যানলি এবং ডেলয়েটের মতো বাঘা বাঘা প্রতিষ্ঠানের একেবারে সর্বশেষ অর্থনৈতিক প্রতিবেদন। হ্যাঁ, আর অন্যদিকে আমরা ঘাটাঘাটি করেছি রেডিটের মতো প্ল্যাটফর্মে সাধারণ মানুষ এবং ডেভেলপারদের গভীর প্রযুক্তিগত আলোচনা নিয়ে। আর এর সাথে যুক্ত হয়েছে ভেনেজুয়েলা এবং চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এবং বেশ চাঞ্চল্যকর কিছু ভূরাজনৈতিক ঘটনাবলী। আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু খুব সাধারণ। এই যে এআই এর পেছনে $ট্রিলিয়ন বিনিয়োগ, হুম বিশ্বজুড়ে হঠাৎ করে শুরু হওয়া শুল্কযুদ্ধ আর তেলের বাজারের নিয়ন্ত্রণ নিয়ে পরাশক্তিগুলোর লড়াই। এগুলোকে বাইরে থেকে দেখলে সম্পূর্ণ আলাদা ঘটনা মনে হয়, তাই না? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে এই সবগুলো বিষয় আসলে একটি বিশাল সাপ্লাই চেইন বা যোগান শৃঙ্খলের এক একটি অংশ। তথ্যের পাহাড়ে না হারিয়ে গিয়ে এই ঘটনাগুলোর পেছনের আসল কেন এবং কিভাবে, সেটাই বের করে আনাই আমাদের আজকের লক্ষ্য। একে অপরের ওপর ট্যাক্স বা শুল্ক বসাচ্ছে। আবার আরেক প্রান্তে তেলের জন্য সামরিক অভিযানও চলছে। কিন্তু অর্থনীতির গভীরে গেলে দেখা যায় এই সব কিছুর একটা সাধারণ কেন্দ্রবিন্দু আছে, আর তা হল ভবিষ্যতের শক্তি এবং সম্পদের নিয়ন্ত্রণ। রাইট। তো চলুন একেবারে সবচেয়ে আলোচিত বিষয়টিতেই প্রথমে ঢোকা যাক, এআই অবকাঠামোর এই মহাযুদ্ধ। মর্গান স্ট্যানলির প্রতিবেদন অনুযায়ী এই ২০২৬ সালেই এআই ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোতে প্রায় $৭০০ বিলিয়ন বিনিয়োগ হতে যাচ্ছে। সংখ্যাটা সত্যিই বিশাল। হ্যাঁ, একটু কল্পনা করা যায় সংখ্যাটা। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন দেখি বলা হচ্ছে ২০৩০ সাল নাগাদ এই বিনিয়োগের পরিমাণ গিয়ে দাঁড়াবে $৫ ট্রিলিয়ন। মানে মানব ইতিহাসের সবচেয়ে বড় মূলধন বিনিয়োগের সাক্ষী হচ্ছি আমরা। একেবারে তাই। এনভিডিয়া, মাইক্রোসফট, অ্যালফাবেট বা মেটার মতো জায়ান্ট কোম্পানিগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে। বিশ্বজুড়ে প্রায় ৬০ মিলিয়ন মানে ৬ কোটি জিপিইউ তৈরি হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, এই যে এত এত টাকা ঢালা হচ্ছে, এটা কি সত্যিই কোনো টেকসই ভবিষ্যৎ তৈরি করছে, নাকি আমরা চোখের সামনে একটা বিশাল ফিনান্সিয়াল বাবল বা বুদবুদ তৈরি হতে দেখছি? এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল আসলে এই বিশাল বিনিয়োগের বিপরীতে আসল রিটার্ন বা লাভ কি সেই হিসেবটা। দেখুন, $৫ ট্রিলিয়ন কিন্তু কোনো ছোটখাটো দেশের জিডিপি নয়। এটা জাপানের পুরো অর্থনীতির সমান একটা অঙ্ক। হুম বিগ টেক কোম্পানিগুলো অবকাঠামোর পেছনে যে পরিমাণ অর্থ ঢালছে, তা থেকে বিশ্ব ৩০ সালের মধ্যে তাদের অন্তত $২ ট্রিলিয়ন এআই রেভিনিউ বা আয় নিশ্চিত করতে হবে। $২ ট্রিলিয়ন আয়? হ্যাঁ, নইলে এই পুরো বিনিয়োগের কোনো অর্থনৈতিক ন্যায্যতা থাকে না। এখন সমস্যা হলো, একদিকে যেমন এই প্রযুক্তির অবিশ্বাস্য ক্ষমতা আছে, অন্যদিকে কিন্তু কর্পোরেট দুনিয়ায় এক ধরনের হুজুগ বা ফোমো কাজ করছে, ফিয়ার অফ মিসিং আউট আর কি। সবাই ভাবছে অন্যরা এআই ব্যবহার করছে, আমাকেও করতে হবে। কিন্তু কিভাবে করবে সেটা অনেকেই জানে না। রেডিটের আলোচনাগুলো পড়লে এই হুজুগের বিষয়টা খুব পরিষ্কার বোঝা যায়। রেডিটের থিঙ্কিং ডিপলি এআই ফোরামে আমি ২ ধরনের অদ্ভুত বিপরীতমুখী অভিজ্ঞতা দেখছিলাম। আচ্ছা, কি রকম? একদিকে একজন ডেভেলপার দাবি করছেন যে এআই টুলস ব্যবহার করে তার উৎপাদনশীলতা ৫ গুণ বেড়ে গেছে। যে কাজ আগে ১ মাস লাগত সেটা সে কয়েকদিনে শেষ করছে, আর খরচ হচ্ছে আগের তুলনায় ১০০ ভাগের ১ ভাগ। এটা তো দারুণ ব্যাপার। হ্যাঁ, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা হলো কর্পোরেট অযোগ্যতা। রেডিটের ওই নির্দিষ্ট থ্রেডটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো। সেখানে একজন ক্লাউড ইঞ্জিনিয়ার শেয়ার করেছেন কিভাবে এক্সিকিউটিভরা শুধু প্রেজেন্টেশনে এআই শব্দটা ব্যবহার করার জন্য মরিয়া হয়ে উঠেছেন। একদম। দেখা যাচ্ছে কোম্পানিগুলো এমন সব সাধারণ কাজে এআই মডেল জুড়ে দিচ্ছে, যেখানে একটা সাধারণ এক্সেল শিট বা বেসিক সফটওয়্যারই যথেষ্ট ছিল।
কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা পরিকল্পনা ছাড়া কাজ শুরু করার ফলে মাস শেষে দেখা যাচ্ছে তাদের ক্লাউড সার্ভারের বিল আসছে $30,000। আর মজার ব্যাপারটা হলো এর পরের ধাপে মানে যখন এই এক্সিকিউটিভরা দেখলেন যে $30,000 বিল আসছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, তখন তারা সেটা ঠিক করার জন্য কি করলেন? $4 মিলিয়ন মানে প্রায় $40 লাখ খরচ করে বাইরের কনসালটেন্ট বা পরামর্শক নিয়োগ দিলেন। এটা তো বিশাল অপচয়। হ্যাঁ, এরপর 6 মাস ধরে সেই কনসালটেন্টরা কাজ করার পর রিপোর্ট দিলেন যে আগের পুরো আর্কিটেকচারই ভুল ছিল। দিন শেষে কোনো সমাধান না আসায় পুরো ইঞ্জিনিয়ারিং দলকেই বরখাস্ত করা হলো। এটা তো অনেকটা এমন হলো যে আপনার পাউরুটি শেকার টোস্টার নষ্ট হয়ে গেছে আর আপনি সেটা ঠিক করার জন্য লাখ টাকা দিয়ে 5 স্টার হোটেলের একজন শেফ ভাড়া করে আনলেন। আর সেই শেফ এসে আপনার পুরো রান্নাঘরে আগুন ধরিয়ে দিল। এক্স্যাক্টলি, খুব চমৎকার একটা তুলনা। আসলে বিষয়টা ঠিক এমনই দাঁড়াচ্ছে। প্রযুক্তিটা দুর্দান্ত, কিন্তু সেটা প্রয়োগ করার মতো দক্ষতা বা বোঝার ক্ষমতা অনেক কোম্পানিরই নেই। আর এর পাশাপাশি আরও একটা বড় চিন্তার জায়গা হলো নিরাপত্তা। ডেলয়েটের মতো প্রতিষ্ঠানগুলো সতর্ক করছে যে বর্তমানে জনপ্রিয় যে এআই এজেন্টগুলো আছে, যেমন মল্টবট বা ক্লডবট, সেগুলোতে বড় ধরনের নিরাপত্তার ত্রুটি রয়েছে। হ্যাঁ, হ্যাকিংয়ের ঝুঁকি তো আছেই। এই সিস্টেমগুলো অনেক ক্ষেত্রে হ্যাকারদের দ্বারা ম্যানিপুলেট করা সম্ভব। যেহেতু এই এআইগুলো এখন কোম্পানির সংবেদনশীল ডেটা নিয়ে কাজ করছে, তাই একটা ছোট হ্যাক পুরো কোম্পানির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এত ঝুঁকি থাকার পরও কিন্তু বিনিয়োগ থামছে না। এই উন্মাদনা দেখে অনেকেই বলছেন এটা 90-এর দশকের শেষের দিকের .com বাবলের মতো। কিন্তু আমি যদি এখানে একটু ভিন্ন মত দিই, ধরুন .com বাবলের সময় অনেক দুর্বল কোম্পানি কোটি কোটি টাকা তুলে হারিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সে সময় ফাইবার অপটিক কেবল বা ইন্টারনেটের যে মূল অবকাঠামো তৈরি হয়েছিল সেটা তো আর হারিয়ে যায়নি। অবশ্যই না, সেটার ওপর ভর করে তো আজকের গুগল বা অ্যামাজন দাঁড়িয়ে আছে। ঠিক তাই, তাহলে এই যে 6 কোটি জিপিইউ বা বিশাল সব ডেটা সেন্টার তৈরি হচ্ছে, এই হার্ডওয়্যারগুলো তো আর বাষ্প হয়ে যাবে না। দুর্বল স্টার্টআপগুলো হয়তো ঝরে পড়বে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কি আমাদের আগামী কয়েক দশকের সবচেয়ে বড় জ্বালানি হিসেবে কাজ করবে না? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট ধরেছেন। .com বাবলের সাথে এর অমিল বা এখানে এই মুহূর্তে যেসব স্টার্টআপ শুধু চ্যাটজিপিটির উপর ভিত্তি করে একটা দুর্বল ইন্টারফেস বানিয়ে $1 বিলিয়ন ভ্যালুয়েশন দাবি করছে, তারা টিকবে না। রাইট। কিন্তু এই যে জিপিইউ ক্লাস্টার, ক্লাউড কম্পিউটিং এবং বিশাল ডেটা সেন্টারগুলো তৈরি হচ্ছে, এগুলো হচ্ছে 21 শতকের রেল লাইন বা হাইওয়ের মতো। ইন্টারনেট বাবল ফেটে যাওয়ার পর যেমন ইন্টারনেট হারিয়ে যায়নি, তেমনি এআই বাবল ফেটে গেলেও এআই হারিয়ে যাবে না। বরং এই বিশাল ডেটা সেন্টারগুলোই বিশ্বের পরবর্তী প্রজন্মের বুদ্ধিবৃত্তিক ইঞ্জিন হিসেবে কাজ করবে। তবে এই ইঞ্জিন চালানোর জন্য যে কি পরিমাণ শক্তির প্রয়োজন হবে সেটা নিয়ে আমরা একটু পরেই আসছি। চলুন তাহলে প্রযুক্তির এই ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে একটু বাস্তব অর্থনীতির মাটিতে পা রাখি। IMF-এর সর্বশেষ প্রতিবেদন বলছে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে 3.2%। সংখ্যাটা শুনে হয়তো খুব একটা উত্তেজনা কাজ করে না, তবে মনে হচ্ছে অর্থনীতি অন্তত একটা স্থিতিশীল জায়গায় আছে। ঠিক, যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপট বা বিগ পিকচারের দিকে তাকাই, আমরা দেখব যে গত কয়েক বছরের মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের যে প্রবল চাপ ছিল সেটা এখন অনেকটাই কমতির দিকে। US ফেডারেল রিজার্ভ, ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংক অফ ইংল্যান্ড, এই বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো ধীরে ধীরে সুদের হার কমাচ্ছে। সুদের হার কমার অর্থ হল ব্যবসার জন্য ঋণ নেওয়া সহজ হওয়া, যা অর্থনৈতিক প্রবৃত্তিতে সাহায্য করে। কিন্তু IMF তো একটা জায়গায় কড়া লাল সংকেতও দেখিয়েছে। হ্যাঁ, বৈশ্বিক সরকারি ঋণ। সরকারগুলো মাত্রাতিরিক্ত ঋণ নিচ্ছে, যার দীর্ঘমেয়াদে বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। আর এই বৈশ্বিক অর্থনীতির একটি বিশাল অংশ জুড়ে তো রয়েছে চীন। আমি দেখছিলাম যে চীনের অর্থনীতি 4.8% থেকে 5%-এর মতো প্রবৃদ্ধি অর্জন করতে পারে, কিন্তু তাদের এই প্রবৃদ্ধির ধরনটা নাকি বদলাচ্ছে। হ্যাঁ, গোল্ডম্যান স্যাক্সের একটা রিপোর্ট বলছিল যে চীন আগে শুধু রিয়েল এস্টেট বা আবাসন খাত দিয়ে অর্থনীতি টেনে তুলত, এখন তারা সেখান থেকে সরে আসছে। এটাকে তারা বলছে কোয়ালিটি ড্রিভেন গ্রোথ বা মানসম্মত প্রবৃদ্ধি। মানে তারা এখন টেকনোলজির দিকে বেশি ঝুঁকছে। একদম। চীনের নীতি নির্ধারকরা বুঝতে পেরেছেন যে শুধু ফাঁকা অ্যাপার্টমেন্ট বানিয়ে আর অর্থনীতিকে টেকসই রাখা যাবে না।
তাই তারা তাদের পুরো ফোকাস সরিয়ে নিয়েছে হাইটেক ম্যানুফ্যাকচারিং, সবুজ শক্তি, ইলেকট্রিক গাড়ি এবং নতুন প্রযুক্তির দিকে। তারা সাপ্লাই চেনে নিজেদের অপরিহার্যতা ধরে রাখতে চায়। আর এই সাপ্লাই চেইন বা যোগান শৃঙ্খলের কথা উঠলেই চলে আসে শুল্কযুদ্ধ বা ট্যারিফ ওয়ারের বিষয়টি, যা এখন অর্থনীতির সবচেয়ে উত্তপ্ত আলোচনার বিষয়। ডেলয়েটের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে আমদানির ওপর কার্যকর শুল্ক হার 2.5% থেকে লাফিয়ে একেবারে 15% উন্নীত হয়েছে। এটা কিন্তু একটা বিশাল লাফ। মানে আপনি বিদেশ থেকে কোনো পণ্য কিনলে আগে যেখানে $2.5 ট্যাক্স দিতেন, এখন দিচ্ছেন 15 টাকা। সাধারণ মানুষের পকেটে এর একটা বিশাল প্রভাব পড়ার কথা, তাই না? অবশ্যই। শুল্ক বা ট্যারিফ তো আসলে দিন শেষে সাধারণ ভোক্তাদেরই দিতে হয়। যখন কোনো কোম্পানি বিদেশ থেকে কাঁচামাল বা পণ্য বেশি ট্যাক্স দিয়ে আনে, তখন শেষে বাড়তি খরচটা পণ্যের দাম বাড়িয়ে ক্রেতার ঘাড়েই চাপিয়ে দেয়। যার ফলে জিনিসপত্রের দাম বাড়ে। ঠিক। তবে এই শুল্কযুদ্ধ শুধু অর্থনীতি নয়, এটা একটা বড় ধরনের ভূ-রাজনৈতিক কৌশল। দেশগুলো এখন ইকোনমিক ন্যাশনালিজম বা অর্থনৈতিক জাতীয়তাবাদের দিকে ঝুঁকছে। তারা শুধু সস্তায় পণ্য পেতে চায় না, তারা চায় সাপ্লাই চেনের ওপর নিজেদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকুক। এই নিয়ন্ত্রণের খেলার একটা চমৎকার উদাহরণ হল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সদ্য স্বাক্ষরিত 1 বছরের নতুন বাণিজ্য চুক্তিটি। দুই দেশের মধ্যে এত উত্তেজনা, এত শুল্কযুদ্ধ, তারপরও তারা টেবিলে বসে একটা ডিল করেছে। কারণ দিন শেষে অর্থনীতিটাই আসল। হোয়াইট হাউসের তথ্যমতে চীন 12 মিলিয়ন মেট্রিক টন মার্কিন সয়াবিন কিনতে রাজি হয়েছে। এর পাশাপাশি টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করার বিষয়েও একটা রফাদফা হয়েছে। কিন্তু এই চুক্তির সবচেয়ে চমকপ্রদ অংশটা আমার কাছে লেগেছে রেয়ার আর্থ মিনারেলস বা বিরল মৃত্তিকা খনিজ নিয়ে। হ্যাঁ, চীন 1 বছরের জন্য তাদের রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করেছে। একটু খুলে বলবেন এই খনিজগুলো আসলে কি আর কেন এগুলো এত গুরুত্বপূর্ণ? এই জায়গাটা সত্যিই ইন্টারেস্টিং। রেয়ার আর্থ মিনারেলস বা বিরল মৃত্তিকা খনিজ হল এমন কিছু বিশেষ রাসায়নিক উপাদান যেমন গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি বা গ্রাফাইট। নামগুলো হয়তো সাধারণ মানুষের কাছে অপরিচিত, কিন্তু আমাদের আধুনিক জীবন এগুলো ছাড়া এক মুহূর্ত চলবে না। আপনার হাতে স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি, এমনকি আমরা একটু আগে যে AI $1 ট্রিলিয়ন GPU নিয়ে কথা বললাম, সেই অত্যাধুনিক মাইক্রোচিপগুলো তৈরি করতে এই খনিজগুলো অপরিহার্য। বুঝতে পারছি। আর পৃথিবীর মোট রেয়ার আর্থ মিনারেলসের একটা বিশাল অংশ চীন একাই উত্তোলন এবং পরিশোধন করে। চীন যখন এই খনিজগুলো রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়, তখন পুরো বিশ্বের প্রযুক্তি খাতের হৃৎস্পন্দন শুরু হয়ে যায়। তার মানে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে তাদের AI এবং প্রযুক্তি খাতের লাইফলাইন অন্তত 1 বছরের জন্য সুরক্ষিত করল। ঠিক তাই, শুল্ককে আসলে একটা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই হাতিয়ার যে শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে তা নয়, মিত্রদের বিরুদ্ধেও হচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস বা APর একটা খবরে দেখলাম গ্রিনল্যান্ড নিয়ে বিবাদে জেরে ইউরোপের 8টি দেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপের হুমকি দিয়েছে। হ্যাঁ, এটা বেশ অবাক করার মতো ছিল। প্রথমবার পড়েও আমিও অবাক হয়েছিলাম। গ্রিনল্যান্ডের মতো একটা বরফে ঢাকা দ্বীপ নিয়ে ইউরোপের মিত্রদেশগুলোর সাথে আমেরিকার কিসের বিবাদ? এটাও সেই সম্পদের নিয়ন্ত্রণেরই খেলা। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রিনল্যান্ডের বরফ গলছে, আর সেই সাথে উন্মোচিত হচ্ছে মাটির নিচে থাকা বিশাল সব খনিজ সম্পদের ভাণ্ডার, যার মধ্যে রয়েছে ওই রেয়ার আর্থ মিনারেলস, ইউরেনিয়াম এবং অন্যান্য মূল্যবান ধাতু। আচ্ছা, তার মানে ওই বরফের নিচে ভবিষ্যতের প্রযুক্তি লুকিয়ে আছে? একদম। যুক্তরাষ্ট্র চায় এই সম্পদের ওপর তাদের একচ্ছত্র প্রবেশাধিকার থাকুক। অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নও চায় তাদের নিজস্ব সাপ্লাই চেইন সুরক্ষিত করতে। সুতরাং মিত্র হোক বা শত্রু, ভবিষ্যৎ প্রযুক্তির কাঁচামাল যার হাতে থাকবে ভবিষ্যৎ তারই। আর এই কারণেই ইউরোপের ওপর আমেরিকা শুল্কের খড়গ ঘোরানোর হুমকি দিচ্ছে। অবিশ্বাস্য। মানে সবকিছুর মূলে সেই কাঁচামাল আর সম্পদ। আর এই সম্পদের নিয়ন্ত্রণের কথা যখন উঠলই, তখন আমাদের আজকের সবচেয়ে বড় ভূরাজনৈতিক ভূমিকম্পের দিকে তাকাতেই হয়। আপনি ভেনেজুয়েলার কথা বলছেন? হ্যাঁ, 2026 সালের জানুয়ারিতে অপারেশন অ্যাবসোলিউট রিজলভের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হস্তক্ষেপ করে এবং সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মদুরোকে আটক করে।
এটা বৈশ্বিক রাজনীতির জন্য একটা বিশাল ঘটনা। এখানে একটা কথা খুব স্পষ্টভাবে বলে রাখা প্রয়োজন, আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না। এই সামরিক হস্তক্ষেপ সঠিক ছিল নাকি ভুল, সেটা বামপন্থী বা ডানপন্থী কোনো মতদর্শের জায়গা থেকেই আমরা বিচার করছি না। আমাদের কাজ হলো বিভিন্ন বৈশ্বিক প্রতিবেদনে যে তথ্যগুলো এসেছে শুধু তার উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে এই ঘটনার পেছনের অর্থনৈতিক কারণগুলো তুলে ধরা। অবশ্যই আমাদের ফোকাস শুধু অর্থনীতির ওপর। রাজনৈতিক চশমাটা খুলে রেখে শুধু যদি ডেটা বা তথ্যের দিকে তাকাই, তাহলে এই হস্তক্ষেপের পেছনের আসল কারণটা বোঝা খুব একটা কঠিন নয়। ভেনিজুয়েলায় বিশ্বের প্রায় 17% তেলের মজুদ রয়েছে। সংখ্যায় বললে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল, যা সৌদি আরবের চেয়েও বেশি। কিন্তু মজার ব্যাপার হলো এই তেল কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের মতো সাধারণ বা হালকা তেল নয়। এক সেকেন্ড একটু থামাই আপনাকে এখানে। এই তেলের পার্থক্যটা আসলে কি? খবর পড়লে তো মনে হয় তেল মানেই তেল। ভেনেজুয়েলার তেল সাধারণ তেলের চেয়ে কতটা আলাদা, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? খুব সুন্দর প্রশ্ন। ভেনেজুয়েলার মাটির নিচে যে তেল আছে তাকে বলা হয় আল্ট্রা হেভি ক্রুড অয়েল বা অত্যন্ত ভারী অপরিশোধিত তেল। এটা দেখতে অনেকটা আলকাত্রার মতো ঘন এবং আঠালো। তার মানে এটা পরিবহন করাও বেশ কঠিন। হ্যাঁ, মাটি থেকে তোলার পর এটাকে সাধারণ পাইপলাইন দিয়ে পরিবহন করাও খুব কঠিন। এর সাথে রাসায়নিক মেশাতে হয়। সবচেয়ে বড় সমস্যা হল পৃথিবীর সব রিফাইনারি বা শোধনাগার এই তেল পরিশোধন করতে পারে না। ও আচ্ছা। এই আল্ট্রা হেভি ক্রুড ভেঙে ডিজেল, জেট ফিউয়েল বা অ্যাসফল্ট তৈরি করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের বিশেষায়িত কোকার মেশিনের প্রয়োজন হয়। আর সারা বিশ্বে এই ভারী তেল পরিশোধন করার জন্য সবচেয়ে উন্নত এবং নিখুঁতভাবে তৈরি রিফাইনারিগুলো কোথায় অবস্থিত জানেন? কোথায়? যুক্তরাষ্ট্রের গালফ কোস্টে। তার মানে তেলের খনি ভেনিজুয়েলায় হলেও সেটাকে ব্যবহারযোগ্য করার সবচেয়ে বড় কারখানা রয়েছে যুক্তরাষ্ট্রে। ঠিক। কিন্তু আমি টিডি সিকিউরিটিজের একটা রিপোর্টে দেখছিলাম যে ২০-২৫ সালের প্রথমার্ধে ভেনেজুয়েলা থেকে রপ্তানি হওয়া তেলের প্রায় ৬০% নাকি যাচ্ছিল চীনে, আর যুক্তরাষ্ট্রের গালফ কোস্টে যাচ্ছিল মাত্র 20%। হ্যাঁ, এটাই আসল গেম চেঞ্জার। তার মানে যুক্তরাষ্ট্রের নাকের ডগা থেকে সবচেয়ে বড় তেলের মজুদের একটা বিশাল অংশ চলে যাচ্ছিল তাদের প্রধান অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীর কাছে। একদম ঠিক ধরেছেন। চীন বছরের পর বছর ধরে ভেনেজুয়েলায় ব্যাপক বিনিয়োগ করেছে এবং ঋণ দিয়েছে, যার বিনিময়ে তারা অনেক কম দামে এই ভারী তেল কিনে নিচ্ছিল। তারা এই তেল নিজেদের রিফাইনারিতে অন্যান্য হালকা তেলের সাথে মিশিয়ে ব্যবহার করত। তাহলে অপারেশন অ্যাবসলিউট রিজলভের পর সমীকরণটা কিভাবে বদলালো? এখন ভেনেজুয়েলা তেলের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলে চীনের এই সস্তা এবং বিপুল তেলের সরবরাহ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। অন্যদিকে যুক্তরাজ্যের গালফ কোস্টের রিফাইনারিগুলো তাদের প্রয়োজনীয় কাঁচামাল খুব সহজেই পেয়ে যাবে, যা মার্কিন অর্থনীতিকে একটা বড় সুবিধা দেবে। এটা তো আক্ষরিক অর্থেই ভূ-রাজনৈতিক দাবার বোর্ডের একটা বিশাল চাল, চীনের শক্তি খর্ব করা এবং নিজেদের শক্তি বাড়ানো। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতে কি বিশ্ববাজারে তেলের দামে কোনো বড় প্রভাব পড়েনি? ওপেক প্লাস তো তেলের বাজার নিয়ন্ত্রণ করে, তারা এখানে বড় ভূমিকা রেখেছে। হ্যাঁ, তারা কি ভূমিকা রাখছে এখানে, একটু যদি বুঝিয়ে বলতেন। ওপেক প্লাস হল তেল উৎপাদনকারী দেশগুলোর একটা জোট, যারা বাজারে তেলের যোগান বাড়িয়ে বা কমিয়ে দাম নিয়ন্ত্রণ করে। ভেনেজুয়েলার এই ঘটনার পর বিশ্ববাজারে যেন কোনো প্যানিক বা আতঙ্ক তৈরি না হয়, সেজন্য ওপেক প্লাস খুব দ্রুত একটি সিদ্ধান্ত নেয়। তারা কি উৎপাদন বাড়িয়েছে? না, তারা তাদের তেলের মোট উৎপাদন প্রতিদিন ২৮.৮৩ মিলিয়ন ব্যারেলে স্থির রেখেছে। তারা উৎপাদন কমায়নি, যাতে দাম হঠাৎ করে আকাশছোঁয়া না হয়ে যায়। ফলে বাজারে তেলের দাম হয়তো কিছুটা ওঠানামা করেছে, কিন্তু সেটা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কিন্তু দীর্ঘমেয়াদের প্রভাব তো অনেক গভীর। অবশ্যই। এই পুরো ঘটনাটি মূলত বৈশ্বিক জ্বালানি খাতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার একটি সুস্পষ্ট ব্লুপ্রিন্ট। এই ব্লুপ্রিন্টটা সত্যিই ভাবিয়ে তোলার মতো, কারণ আমরা তো সারাদিন নবায়নযোগ্য শক্তি, গ্রিন এনার্জি, সোলার প্যানেল এসব নিয়ে কথা বলি, কিন্তু দিন শেষে যখন সংঘাতের সময় আসে তখন দেখা যায় পরাশক্তিগুলো সেই পুরনো মাটির নিচের তেলের জন্যই মরিয়া হয়ে ওঠে। কারণ গ্রিন এনার্জি এখনও আমাদের সম্পূর্ণ চাহিদার খুব সামান্যই মেটাতে পারে। আপনি পরিবহন খাত, বিমান চলাচল, ভারী শিল্প বা প্লাস্টিক প্রোডাকশনের কথা ভাবুন,
এগুলো এখনও জীবাশ্ম জ্বালানির উপর গভীরভাবে নির্ভরশীল। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা এতক্ষণ যে ডিজিটাল দুনিয়ার কথা বললাম, সেটাও কিন্তু পরোক্ষভাবে এই পুরনো শক্তির ওপরেই দাঁড়িয়ে আছে। ঠিক ওই পয়েন্টটায় আমি ঠিক এখানেই আসতে চাইছিলাম। আমরা যদি আজকের আলোচনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রেখা টানি, তাহলে দেখব কিভাবে এই আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনাগুলো একে অপরের সাথে মিলে যাচ্ছে। আপনি শুরুতেই বলেছিলেন, অর্থনীতিতে সবকিছুর একটা সাধারণ কেন্দ্রবিন্দু আছে। হ্যাঁ, আমরা শুরু করেছিলাম এআই এর পেছনে $5 ট্রিলিয়ন বিনিয়োগ আর 6 কোটি জিপিইউ দিয়ে। এই জিপিইউগুলো চালানোর জন্য, এই বিশাল ডেটা সেন্টারগুলো ঠান্ডা রাখার জন্য প্রয়োজন অবিশ্বাস্য পরিমাণ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। আর সেই বিপুল পরিমাণ বিদ্যুৎ তো আর হাওয়া থেকে আসবে না। অনেক টেক কোম্পানি নিউক্লিয়ার বা সৌর বিদ্যুতের কথা বললেও বেসলোড বা সার্বক্ষণিক বিদ্যুতের বিশাল চাহিদার একটা বড় অংশ এখনও মেটায় প্রাকৃতিক গ্যাস এবং তেল কয়লার মতো জীবাশ্ম জ্বালানি। শুধু তাই নয়, এআই এর ওই হার্ডওয়্যারগুলো তৈরি করতে প্রয়োজন গ্যালিয়াম বা জার্মেনিয়ামের মতো রেয়ার আর্থ মিনারেলস। আর সেই খনিজগুলোর সবচেয়ে বড় যোগানদাতা হল চীন। চীন যাতে সেই খনিজগুলো সরবরাহ বন্ধ না করে দেয়, তার জন্যই যুক্তরাষ্ট্র শুল্কযুদ্ধের কৌশল ব্যবহার করছে, সয়াবিন কেনার চুক্তি করছে। আবার অন্যদিকে চীন যাতে বিশ্ব অর্থনীতিতে খুব বেশি শক্তিশালী হয়ে না ওঠে, সেজন্য তাদের জ্বালানি সরবরাহ অর্থাৎ ভেনিজুয়েলার তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হচ্ছে। পুরো ব্যাপারটা একটা বৃত্তের মতো। তার মানে দাঁড়াচ্ছে, আমাদের চকচকে এআই বা প্রযুক্তি চালানোর জন্য দরকার বিপুল পরিমাণ শক্তি। শক্তির জন্য দরকার তেল ও খনিজ। আর এই তেল এবং খনিজের অবাধ প্রবাহ নিশ্চিত করতেই চলছে শুল্কযুদ্ধ, বাণিজ্য চুক্তি এবং কখনো কখনো ভেনেজুয়েলার মতো সরাসরি সামরিক পদক্ষেপ। একটা বিশাল চক্র। এই চক্রটাই আমাদের বর্তমান বিশ্বব্যবস্থার আসল রূপ। এআই এর ডেটা সেন্টার, ইউরোপের ওপর শুল্কের হুমকি, গ্রিনল্যান্ডের বরফের নিচের খনিজ আর ভেনেজুয়েলার আল্ট্রা হেভি ক্রুড, সবকিছুই একই যোগান শৃঙ্খলের, একই সাপ্লাই চেনের অংশ। কোনোটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। দারুণ বলেছেন। এই পুরো আলোচনা শেষে আমরা আসলে একটা অসাধারণ কিন্তু বেশ চিন্তায় ফেলার মতো মোড়ে এসে দাঁড়িয়েছি। আমরা সারাদিন মেটাভার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর ভবিষ্যতের ডিজিটাল দুনিয়া নিয়ে ফ্যান্টাসিতে ভোগী। কিন্তু বাস্তবতা অনেক বেশি রূঢ়। হ্যাঁ, আপনার কথায় যা মনে হচ্ছে, আমাদের এই ডিজিটাল ভবিষ্যতের সবচেয়ে বড় বাধা বা বটলনেক আসলে এআই এর কোনো জটিল অ্যালগোরিদম বা সফটওয়্যার কোডিং হবে না। তাহলে কি হবে বলে মনে হয়? আমাদের ভবিষ্যতের সীমানা নির্ধারণ করে দেবে সেই পুরনো যুগের জিনিসপত্র, মাটির নিচের কয়লা, খনিজ সম্পদ, ঘন কালো তেল আর শত বছরের পুরনো ধুঁকতে থাকা বিদ্যুৎ গ্রিডগুলো। আধুনিক সভ্যতার সবচেয়ে বুদ্ধিমান প্রযুক্তিটাও দিন শেষে বেঁচে থাকার জন্য সেই মাটির নিচের আদিম সম্পদের কাছেই জিম্মি। খুব সুন্দর এবং গভীর একটা পর্যবেক্ষণ। যারা শুনছেন তাদের জন্য এই চমৎকার কিন্তু একটু অদ্ভুত বৈপরীত্যের বিষয়টি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খবরের ভেতরের আসল খবরগুলো আর সব তথ্যের পেছনের আসল চিত্রটি বের করে আনতে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত নিজের চারপাশের খবরগুলোকে একটু ভিন্ন চোখে দেখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।